তামিলনাড়ুর শান্তিপ্রিয় ছোট্ট একটি গ্রাম, কিন্তু সেই গ্রামে হঠাৎ করেই ৩ থেকে ৪ জন স্টুডেন্ট মিসিং হয়ে যায়। পুলিশ প্রথম প্রথম এটাকে সাধারণ কোনো মিসিং কেস ভেবেই ধরে নেয় এবং ইনভেস্টিগেশন শুরু করে। কিন্তু যতই কেসটা ভেতরে ঢুকতে থাকে, তারা ভয়ঙ্কর এক রহস্যে বেড়াজালে আটকে যায়। আর এরপরেই একে একে পুলিশের সামনে এমন কিছু রহস্য বের হয়ে আসে যেটা পুলিশ কখনো কল্পনাও করতে পারেনি। তো শেষ পর্যন্ত সেই স্টুডেন্টদের সাথে কি হয়েছিল আর পুলিশ শেষ পর্যন্ত কিভাবে এই কেসটার সমাধান করেছিল, সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি ২০২৫ সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার মুভি কনস্টেবল। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আরো শতাংশ মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে রাতের বেলা দিব্যা নামের একটি মেয়েকে বাইকে করে আসতে দেখা যায়। দিব্যা আসলে তার বাবার পরিবর্তে অন্য একটি গ্রামে দুধ দিয়ে আসতে গিয়েছিল। আসার সময় তার বাবা তাকে কল করে এবং জিজ্ঞেস করে এখন সে কোথায় আছে। দিব্যা বলে এই তো চলেই এসেছে, আর একটু সময় লাগবে। দিব্যা ফোনটা রাখার পরেই তার ভয় হতে শুরু করে, কারণ চারপাশটা একেবারে নির্জন নিস্তব্ধ আর সে একা। দিব্যার ভয় হতে থাকে, যার ফলে সে তাড়াতাড়ি চলে যেতে শুরু করে তার বাড়িতে। তার স্কুটি চালায়, কিন্তু স্কুটিটা একটু পরে হঠাৎ করেই থেমে যায়। সে তাড়াতাড়ি করে স্কুটিটা আবারও চালু দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সেটা করতে পারছিল না, আর তার ভয়টাও বেড়ে যাচ্ছিল। ঠিক ওই সময়টাতে হঠাৎ করেই মাঙ্কি মাস্ক পরা একটা লোক এসে দাঁড়ায়, যেটা দেখে একেবারে আঁতকে ওঠে দিব্যা। প্রচন্ড ভয় পায়, আর কোনো কিছু বোঝার আগে বা করার আগেই দিব্যাকে সেই মাঙ্কি মাস্ক পরা লোকটা মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে, আর তাকে একটি গাড়িতে উঠিয়ে সেখান থেকে নিয়ে যায়। সিন কাট হয়ে যায়। এরপরে কীর্তি নামের একটি মেয়েকে দেখানো হয়, যে খুবই হাসিখুশি এবং চঞ্চল ছিল। কীর্তির বাবা সবসময় মদের নেশায় ডুবে থাকত। সে কাজের কাজ কিছুই করত না, সারাদিন ঘরে বসে মদ খেত এবং এর কাছ থেকে ওর কাছ থেকে টাকা চেয়ে বেড়াতো। আর এতে কীর্তির মা প্রচণ্ড বিরক্ত তার উপরে, সবসময় তাকে বকাঝকা করেই যায়, আর তাকে বলে তুমি মদ খেয়ে নিজেকে শেষ করছো, এই পরিবারটাকে শেষ করছো, এর চাইতে একেবারে বিষ খেয়ে মারা যেতে তো পারো। এরপরেই কীর্তির মামা কাশিকে দেখানো হয়, যে একজন কনস্টেবল। কাশির বাবা মা অনেক আগেই মারা গেছে, আর কাশিও এখন পর্যন্ত বিয়ে করেনি, তাই সে কীর্তির পরিবারের সাথেই থাকে, অর্থাৎ তার বোনের পরিবারে। আর সে তার ভাগ্নি কীর্তিকে অনেক ভালোবাসে। কাশির প্রতিদিন একটা রুটিন ছিল, সে পুলিশ স্টেশনে যাবার আগে কীর্তিকে তার কলেজে নামিয়ে দিয়ে আসতো। আর প্রতিদিনকার মতো কাশি আর কীর্তি যাবার আগেই কাশির কাছে মদ খাবার জন্য টাকা চায়, আর এটা যদি কীর্তির মা দেখে তাহলে সে অনেক বকাঝকা করবে, আর এই জন্য কাশি তাকে লুকিয়ে কিছু টাকা দেয়। এরপরে এই কলেজ স্টুডেন্ট আভিকে দেখানো হয়, যে একটি বন্ধ ক্লাসরুমের ভেতরে একটি মেয়ের সাথে রোমান্স করছিল। ঠিক তখনই সেখানে আচমকাই একটি ছেলে চলে আসে, আর তখনই মেয়েটি তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে চাইছিল। তখনই আভি তাকে ডেকে বলে তুমি যদি এই কথাটা কাউকে বলো তাহলে কি হবে বুঝতেই তো পারছো। আসলে এই কলেজটা আভির বাবারই, আর আভির বাবা এই গ্রামের প্রধান, আর মেয়েটার সাথে সে জোর করে রোমান্স করার চেষ্টা করছিল। আর এই আভি ১ নম্বরের লোফার টাইপের ছেলে, পড়াশোনা বাদে বাকি সবকিছুই সে কলেজে করে বেড়ায়, মারামারি, মেয়েদের ডিস্টার্ব করা, সবকিছু। তখনই সেখানে একটি ছেলে এসে তাকে বলে ক্লাসের অন্য একজন স্টুডেন্ট তার নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেছে। এতে আভি প্রচণ্ড রেগে যায়, আর তাড়াতাড়ি সেই ছেলেটির কাছে যেয়ে তাকে প্রচণ্ড মারধর করে সবার সামনে, আর বলে এরপর থেকে আমার সামনে যেন তোমাকে না দেখি। এইদিকে দেখা যায় আভিদের এই কলেজেই পড়ে কীর্তি। কীর্তির বেস্ট ফ্রেন্ড ছিল গীতা। কীর্তি পড়ালেখায় অনেক বেশি ভালো ছিল, অন্যদিকে কীর্তি সুন্দর হওয়াতে অনেক ছেলেই তাকে ভালোবাসতে চাইত, কিন্তু কীর্তি এসব কিছুতেই পাত্তা দিত না। আর সেই সব ছেলেগুলোর মধ্যে আভিও ছিল। আভি অনেকদিন ধরেই কীর্তিকে ভালোবাসার কথা বলার জন্য চাইছে এবং তাকে পটাতে চাইছে, কিন্তু কীর্তি বারবারই তাকে অ্যাভয়েড করে চলছিল। এই জন্য আভি চলে আসে গীতার কাছে এবং তাকে রিকোয়েস্ট করে সে যেন কোনোভাবে আভির সাথে তার লাইনটা করিয়ে দেয়। কিন্তু গীতা বলে কীর্তি ওইরকম মেয়েই নয়, তার কাছে ভালোবাসার সম্পর্কটা একেবারেই ভালো লাগে না, সে শুধু তার পরিবারকে ভালোবাসে আর পড়াশোনাকে, তাই তুমি এসব কিছু বাদ দাও। সিন কাট হয়ে যায়। এরপরেই কাশি এবং সেই একই পুলিশ স্টেশনের সিনিয়র কনস্টেবল বালাকৃষ্ণাকে দেখানো হয়, যারা একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। তখনই পাশেই একজন মহিলার কান্নাকাটির শব্দ শুনতে পেয়ে তারা সেখানে চলে যায়। সেই মেয়েটি কাঁদতে কাঁদতে সবাইকে বলছিল যে আমার চেন হারিয়ে গেছে। যখনই কাশি এবং বালাকৃষ্ণা সেখানে যায় এবং সেই মহিলাকে জিজ্ঞেস করে কি হয়েছে, সেই মহিলা বলে কিছুক্ষণ আগেই আমি আমার স্বর্ণের চেনটি খুলে রেখে গোসল করতে গিয়েছিলাম, কিন্তু গোসল করে আসার পরেই দেখি আমার স্বর্ণের চেন
চেনটি হারিয়ে গেছে, কেউ সেটা নিয়ে গেছে। কাশি প্রথমে সে মহিলাকে জিজ্ঞেস করে ঘটনাটা কতক্ষণ আগে ঘটেছে। সেই মহিলা বলে সর্বোচ্চ ২০ মিনিট। কাশি সেই মহিলাকে জিজ্ঞেস করে সে কি একই সময় প্রতিদিন গোসল করতে যায়। সেই মহিলা বলে হ্যাঁ, তার নিয়মকার রুটিন এটা। তখনই কাশি বুঝতে পারে এই কাজটা হয়তোবা আশেপাশের কোনো একজন পরিচিত লোকেরই। সে জানে সেই মহিলা কোন সময় একা বাড়িতে থাকে এবং গোসল করতে যায়। এই জন্য কাশি সেখানকার লোকগুলোকে খুব ভালো করে অবজার্ভ করে। আর অবশেষে একটা লোককে তার সন্দেহজনক মনে হয়, কারণ তার আচরণ এবং মুখের এক্সপ্রেশন একটু অন্যরকম ছিল। কিন্তু যখনই কাশি শুধুমাত্র সেই লোকটার ঘাড়ে হাত রাখে, সেই লোকটা আরো ভয় পেয়ে যায় আর বলতে থাকে স্যার আমি কিছুই করিনি। কাশি তখনই বুঝতে পেরে যায় যে আসলে এই লোকটাই সেই স্বর্ণের চেনটি চুরি করেছে এবং তাকে ধরে নেয় আর সেই স্বর্ণের চেনটি মহিলাটাকে ফেরত দেয়। অবশেষে সেই লোকটাকে থানায় ধরে নিয়ে আসে চোর হিসেবে। দেখা যায় পুলিশ স্টেশনে আসার পরেই লেডি কনস্টেবল মাহাতিকে, আর যে কাশির দিকে তাকিয়ে মুচকি হাসছিল। আসলে মাহাতি কাশিকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু এখনো তাকে বলতে পারেনি। এদিকে সেই পুলিশ স্টেশনের ইন্সপেক্টর রাজেশ ছিল বদমেজাজি এবং দুশ্চরিত্র স্বভাবের লোক। সে শুধু শুধু মাহাতিকে তার রুমে ডাকে এবং বিভিন্ন কাজের বাহানায় তার দিকে কুনজর দেয়, তাকে বাজেভাবে দেখতে শুরু করে। এদিকে সেই গ্রামের প্রধান এবং মিনিস্টার যে ছিল সে ছিল খুবই অত্যাচারী স্বভাবের। সে সুযোগ পেলেই যে কারো জায়গা মেরে দিত, আর এভাবেই অন্যের জমি দখল করতে করতে সে এতটা সম্পত্তির অধিকারী হয়েছে আর এখন মিনিস্টার হয়েছে। আর এই মিনিস্টারের ছেলেই ছিল সেই আভি। অন্যদিকে সেই ইন্সপেক্টর রাজেশ সেই মিনিস্টারের হয়ে কাজ করে আর ঘুষ নেয়। রাজেশ দেখা যায় মিনিস্টারের সাথে দেখা করতে আসে। মিনিস্টার তাকে বলে কিছুদিন পরেই আমার ছেলে আভির জন্মদিন, আর সেটা আমি খুব গ্র্যান্ড ভাবে করতে চাই। এছাড়া জন্মদিনের অনুষ্ঠানে অনেক নেতারা আসবে হাই ক্লাসের, আর এই নির্বাচনে আমি এমএলএও হব। তাই এই বার্থডে পার্টিটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তুমি পুলিশ পাঠিয়ে দেবে যাতে এই বার্থডে পার্টিতে কোনোরকম কোনো অসুবিধা না হয়। রাজেশ বলে আপনি টেনশন করবেন না। মিনিস্টার এই জন্য তাকে টাকাও ঘুষ দেয়। এদিকে পুলিশ স্টেশনে বসেই বালাকৃষ্ণ কথা বলতে থাকে কাশির সাথে আর বলে সবসময় ফ্যামিলি চিন্তাভাবনা না করে নিজের ব্যাপারে একটু ভাবা উচিত তোমার। আমাদের কনস্টেবল মাহাতি তোমাকে অনেক পছন্দ করে। কাশি বলে হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন, আমারও নিজের নিয়ে একটু ভাবা উচিত। আমিও মাহাতিকে পছন্দ করি, কিন্তু আমি তাকে ওইভাবে কখনো দেখিনি বা তাকে নিয়ে ওইভাবে কখনো ভাবিনি। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি সময় সুযোগ পেলে মাহাতির সাথে একা কথা বলে নেব এই ব্যাপারে। এরপরেই কাশি মাহাতির সাথে দেখা করে এবং তাদের মধ্যে কথাবার্তা হয়। তারা একে অপরের কাছে আসতে শুরু করে, তাদের ভালোবাসার গল্পটা শুরু হয়। এদিকে পুলিশ স্টেশনে একটা লোক তার ছোট মেয়েকে নিয়ে আসে। সেই লোকটা এসেছিল তার বড় মেয়ের মিসিং কমপ্লেন লেখানোর জন্য। মিসিং হতে শুনতেই ইন্সপেক্টর রাজেশ জিজ্ঞেস করে তোমার মেয়ের নাম কি, কোন কলেজে পড়ে, সে কি করে, কিভাবে মিসিং হলো। সেই লোকটা বলে তার মেয়ের নাম দিব্যা। আসলে মুভির শুরুতে যে মেয়েটি তার বাবার পরিবর্তে দুধ দিতে অন্য একটি গ্রামে গিয়েছিল এবং রাত করে ফেরার পরেই মাংকি মাস্ক পরা একটা লোক তাকে নিয়ে গিয়েছিল, সেটারই মিসিং কমপ্লেন। রাজেশ তাদের সাহায্য করার পরিবর্তে উল্টো দিব্যাকে নিয়ে বাজে কথা বলতে থাকে। বলে তোমার মেয়ে বড় হয়েছে, কলেজে পড়ে, হয়তো দেখো কোনো প্রেমিকের কাছে চলে গিয়েছে, কয়েকদিন পর ঠিকই চলে আসবে। এতে তারা অবাক হয়ে যায়। দিব্যার ছোট বোন বলে আমার বোনের কোনো বয়ফ্রেন্ড নেই। রাজেশ বলে সবাই এমন বলে। পরে দেখা যায় ২-৩ দিন পরে ঠিকই ফিরে এসেছে, নয়তো জানা যায় মেয়েটি তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে। রাজেশ বলে যাও তো, এখান থেকে যাও, আমার সময় নষ্ট করো না। তার কথা শুনে লোকটা এবং তার ছোট মেয়ে খুবই কষ্ট পায়। সে কাশিকে বলতে থাকে আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছিলাম যে পুলিশরা হয়তো আমাদের সাহায্য করবে, আমার মেয়েকে খুঁজে দেবে, কিন্তু এখানে দেখছি সে উল্টো আমার মেয়ের নামে দোষারোপ করছে, বাজে বাজে কথা বলছে। তাদের কথা শুনে কাশি অনেক কষ্ট পায়, আর এরপরেই লোকটি তার মেয়েকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। এরপরেই কাশিকে দেখা যায় তার ভাগ্নি কীর্তিকে সে একটি স্কুটি উপহার দেয়, আর নতুন স্কুটি পেয়ে কীর্তি অনেক খুশি হয়ে যায়। কাশি বলে তোমাকে আর অন্যের স্কুটিতে করে বা অটোতে করে কলেজে যেতে হবে না, এখন নিজেই নিজের স্কুটি চালিয়ে কলেজে যেতে পারবে। কীর্তি তো অনেক খুশি হয়। এরপরে কীর্তি এবং কাশি বাজারে যায় সবজি কেনার জন্য, কিন্তু সেখানেই ইন্সপেক্টর রাজেশের সাথে দেখা হয়ে যায় কাশির। ইন্সপেক্টর রাজেশ যখনই কীর্তিকে দেখতে পায় জিজ্ঞেস করতে থাকে এটা কে, কোন কলেজে পড়ে, কি করে, এইসব বিষয়ে, আর তার দিকে বাজেভাবে তাকায়। এটা যখন কাশি বুঝতে পেরে যায় তখন কীর্তিকে সে আড়াল করে নেয়। এদিকে দেখা যায় আভির সাথে তার বাবা কথা
বলছিল, আবিকে বলছিল, এইবার আমি তোমার জন্মদিনটা অনেক গ্র্যান্ড ভাবে পালন করব, সেলিব্রেট করব, সেখানে অনেক বড় বড় মন্ত্রী মিনিস্টাররা আসবে, আর তুমি এখান থেকেই তোমার পলিটিক্যাল ক্যারিয়ারটা শুরু করার চেষ্টা করো। আভি কলেজে এসে তার সব বন্ধুদেরকে তার বার্থডে পার্টিতে দাওয়াত দিতে শুরু করে। এরপরে আভি গীতার কাছে আসে আর বলে, তুমি যে করেই হোক কীর্তিকে আমার বার্থডে পার্টিতে নিয়ে এসো। গীতা বলে ও এইসব পার্টি টার্টি একেবারেই পছন্দ করে না, কিন্তু আভি নাছোড়বান্দা, সে অনেক জোর করে গীতাকে। গীতা বলে, ঠিক আছে, আমি চেষ্টা করবো ওকে নিয়ে আসার জন্য, কিন্তু কথা দিতে পারছি না। এরপরে দেখা যায় সে বার্থডে পার্টির অনুষ্ঠানের দিন ডিউটি পড়েছিল কাশী এবং বালাকৃষ্ণার। ঠিক তখনই দেখা যায় সেখানে কীর্তি এবং গীতাও চলে এসেছিল। গীতা কীর্তিকে মানিয়ে নিয়েছিল, কিন্তু সে বার্থডে পার্টিতে কীর্তিকে দেখার পরে একটু অবাকই হয় কাশী আর বলে, তুমি এখানে কি করছো? কীর্তি বলে, আভি আমাদের ক্লাসমেট, তাই আমরা ওর বার্থডে পার্টিতে এসেছি। কাশী আর বালাকৃষ্ণ বলে, ঠিক আছে যাও। কাশী তাকে সাবধান করে দেয় যে বার্থডে পার্টি শেষ হওয়ার সাথে সাথে সে যেন বাসায় ফিরে যায়। কীর্তি বলে, ঠিক আছে। এদিকে কিছুক্ষণ পরেই সেখানে একজন মন্ত্রী চলে আসে আর বার্থডে পার্টিটা ধুমধাম করে চলতে থাকে। এই সুযোগে আভি চলে আসে কীর্তির কাছে এবং তাকে একটু আড়ালে নিয়ে তাকে কিস করার চেষ্টা করে জোর করে, কিন্তু এটা কীর্তির একেবারেই পছন্দ হয় না। সে তাকে চড় মেরে সেখান থেকে চলে যায় আর এই দৃশ্যটা সেখানে থাকা আরো কয়েকজন মেয়ে দেখে ফেলে। এতে প্রচন্ড অপমানিত বোধ করে আভি। বার্থডে পার্টি শেষে আভি তার বন্ধুকে বলে, ওই কীর্তি মেয়েটা বেশি বেড়ে গেছে, ও আমাকে চড় মেরেছে, ওর এত বড় সাহস হলো কি করে? ওকে যে করেই হোক একটা শিক্ষা দিতে হবে। এদিকে গীতা আর কীর্তি যখন সেই অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল, একটা সময় কীর্তি বলে, আমার বাড়ি তো পাশেই, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না, এতটুকু আমি হেঁটেই যেতে পারবো, তুমি চলে যাও। গীতা কীর্তিকে নামিয়ে দিয়ে তার স্কুটি নিয়ে সে চলে যায়। কীর্তি হাঁটতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ হাঁটার পরেই তার মনে হতে থাকে কেউ তার পেছনে পেছনে আসছে। সে ভয় পেয়ে যায়, কয়েকবার পেছনে তাকায়, কিন্তু কেউ ছিল না। এই জন্য কীর্তি একটা সময় খুব দ্রুত হাঁটতে শুরু করে। কিন্তু এরপরে কীর্তি যখন হঠাৎ করেই পেছনে তাকায়, সেই মাংকি মাস্ক পরা লোকটা তার সামনে দাঁড়িয়েছিল। আচমকা এরকম একটা দৃশ্য দেখার পরে কীর্তি চিৎকার করে ওঠে, কিন্তু তার আগেই লোকটা তার মাথায় আঘাত করে কীর্তিকেও অজ্ঞান করে ফেলে। সিন কাট হয়ে যায়। সকালবেলা নদীর পাড়ে একজন গ্রামের লোক একটি মেয়ের ডেড বডি দেখতে পায়। এদিকে কাশী যখন তার ডিউটি শেষ করে বাড়িতে ফেরে, কাশীর বোন তাকে বলে, কীর্তি কোথায়? ও এখনো কালকের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরেনি। কাশী বলে, কি বলছো? ও তো অনুষ্ঠান শেষ করে রাতেই সেখান থেকে রওনা দিয়েছে। সে সাথে সাথে গীতাকে কল করে। গীতা বলে, আমি তো ওকে বাড়ির সামনে স্কুটি থেকে নামিয়ে দিয়েছি, ওই আমাকে বলেছিল এতটুকু হেঁটেই যেতে পারবে। তখনই পুলিশ স্টেশন থেকে কাশীকে কল করে আর বলে, নদীর পাড়ে একটি মেয়ের ডেড বডি পাওয়া গেছে, ঘটনাস্থলে আসার জন্য। কাশী ভয় পেয়ে যায়, তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। কাশী দ্রুত সেখানে চলে যায়, কিন্তু যাওয়ার পরেই দেখতে পায় মেয়েটির মুখে সে মাংকি মাস্ক পরা রয়েছে। যখনই মাস্ক খুলে সে একেবারেই ভেঙে পড়ে, হতবাক হয়ে যায়, কারণ সেই ডেড বডিটা ছিল কীর্তির। কিছুক্ষণ পরে সেখানে কীর্তির মাও চলে আসে। নিজের একমাত্র আদরের মেয়ের এই অবস্থা দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, তার স্বপ্নের পৃথিবীটা একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে যায়। সে হাউমাউ করে কাঁদতে থাকে। এদিকে কাশীও একেবারে ভেঙে পড়ে তার আদরের ভাগ্নিকে এভাবে হারিয়ে। যেহেতু মার্ডার কেস ছিল, তাই কীর্তির বডিটা নিয়ে যাওয়া হয় পোস্টমর্টমের জন্য। এর কয়েকদিন পরেই কাশী, মাহাতি এবং আরও একজন কনস্টেবল চলে যায় পোস্টমর্টম ডক্টরের কাছে। সেখানে পোস্টমর্টম রিপোর্ট দেখে সে ডক্টর বলে, মেয়েটিকে অনেক নির্মমভাবে মারা হয়েছে। প্রথমত তার মাথায় আঘাত করা হয়েছে সজোরে, আর এরপরেই গরম রড দিয়ে তার মুখটা ঝলসে দেওয়া হয়েছে, আর অবশেষে গলা কেটে তাকে নির্মমভাবে খুন করা হয়েছে। কথাগুলো শুনে একেবারে পাথর হয়ে গিয়েছিল কাশী। সেই ডক্টর বলতে থাকে যে এমনভাবে কেউ কাউকে খুন করতে পারে সে নিশ্চয়ই কোনো সাইকোপ্যাথ। প্রচণ্ড রেগে যায় কাশী। বাইরে আসার পরে সে মাহাতিকে বলে, ওই খুনিকে আমি ছাড়ব না, যে করেই হোক ওকে আমি শাস্তি দিয়েই ছাড়ব। এরপরেই বালাকৃষ্ণা এবং কাশী চলে আসে গীতার সাথে দেখা করতে এবং জিজ্ঞেস করে কীর্তির ব্যাপারে, যে কীর্তির কোনো অ্যাফেয়ার ছিল কিনা, তার কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা, বা তার কোনো শত্রু। গীতা তখন বলে, না, কীর্তি কারোর সাথে সম্পর্কে জড়ায়নি, তার কোনো বয়ফ্রেন্ড ছিল না। কিন্তু গতকালকে রাতের ঘটনাটা গীতা পুরোটাই খুলে বলে। এছাড়া আভি যে অনেকদিন ধরেই কীর্তিকে ফলো করছিল এবং তাকে কাছে পেতে চাইছিল সেটাও বলে। কাশী যখন জানতে পারে তার ভাগ্নি সে জন্মদিনের অনুষ্ঠানে আভিকে চর মেরেছিল, তখনই তার সন্দেহটা চলে যায় আভির ওপরে, আর সে গীতার কাছ থেকে আভির ফোন নাম্বারটা নিয়ে তাকে কল করে, কিন্তু সেটা বন্ধ ছিল। এরপরেই বালাকৃষ্ণ এবং কাশী যেতে থাকে আভির বাড়িতে। যাওয়ার সময় বালাকৃষ্ণ কাশীকে বলে, সে মিনিস্টার অনেক বড় একজন লোক, তাই তার সাথে সাবধানে কথা বলো। সেখানে যাওয়ার পরে
কাশি সেই মিনিস্টারকে বলে, আমার ভাগ্নি খুন হয়েছে, আর সেই খুনের সাসপেক্ট আপনার ছেলে আভি। সে কোথায়? ওকে ডাকুন। এই কথা শুনে সেই মিনিস্টার প্রচন্ড রেগে যায় আর বলে, তুমি এটা কি বললে? আভি আমার ছেলে। তোমার পুলিশ স্টেশনে যে ইন্সপেক্টর রয়েছে সেও আমার পায়ের নিচে পড়ে থাকে, আর তুমি এসে আমার সাথে উচ্চস্বরে কথা বলছো? তোমার এত বড় সাহস হলো কি করে? বালাকৃষ্ণ কাশিকে তখনই সেখান থেকে টেনে নিয়ে আসে, কারণ সে বুঝতে পারছিল এখানে থাকলে বড় একটা ঝামেলা বেঁধে যাবে। বালাকৃষ্ণ কাশিকে বলে, আমাদের কাছে কোনো এভিডেন্স নেই, এভিডেন্স ছাড়া আমরা কথাই বলতে পারবো না। কাশি বলে, আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে আভি এই কাজটা করেছে, ওই কীর্তিকে খুন করেছে, আর এই জন্য এখন লুকিয়ে বসে রয়েছে। ওকে যে করেই হোক খুঁজে বের করতে হবে, আমি ওকে ছাড়বো না। এদিকে একজন লোককে দেখা যায় রাতের বেলা ময়লার ভাগারে সে ময়লার কাজ করছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর। আর ঠিক তখনই সে গাড়ির ভেতরে একটা লাশ ঝুলে ওঠে, যেটা দেখার পরে সেই লোকটা প্রচন্ড ভয় পেয়ে যায় আর সাথে সাথে পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে চলে আসে আর সে দেখতে পায় এই লাশটার মুখেও সে মাঙ্কি মাস্ক পরানো ছিল, আর মাস্কটা খুলতেই তারাও অবাক হয়ে যায়, কারণ সেই লাশটা ছিল মিনিস্টারের ছেলে আভির। কিছুক্ষণ পরে সে কনস্টেবল বালাকৃষ্ণা কল করে কাশিকে এবং আভির খুনের হওয়ার ব্যাপারটা তাকে জানায়। কাশি অবাক হয়ে যায়, কারণ সে আভিকেই সন্দেহ করছিল। তাহলে এই আভিকে কে খুন করলো? এরপরে লাশের কাছে চলে আসে খবর পেয়ে মিনিস্টার। নিজের ছেলের এই অবস্থা দেখে সে ঠুকরে ঠুকরে কাঁদতে থাকে। পাশেই ছিল কাশি, আর মিনিস্টার কাশিকেই সন্দেহ করতে থাকে আর বলে, আমি জানি তুমি আমার ছেলেকে খুন করেছ, আমি তোমাকে দেখে নেব। এরপরে সে আরো কথা বলতে চাইছিল, কিন্তু ইন্সপেক্টর তাকে সামলে নেয়। ইন্সপেক্টর থানায় এসে কাশিকে বকাঝকা করতে থাকে। রাজেশ বলে, তুমি আমাকে না বলে কেন সে মিনিস্টারের বাড়িতে গিয়েছিলে? এই থানার দায়িত্বে রয়েছি আমি, তুমি কিভাবে ডিসাইড করতে পারো কে সাসপেক্ট আর কাকে আমরা কি করব? এখন সে মিনিস্টার তোমাকে দোষারোপ করছে তার ছেলের খুনের জন্য, তুমি একটু সাবধানে থেকো, ও হয়তো তোমাকে ছাড়বে না, সুযোগ পেলে মেরেও ফেলতে পারে। আর তুমি এই কেসটা থেকে আপাতত দূরে থাকো। এদিকে বালাকৃষ্ণা কাশিকে আড়ালে ডেকে নিয়ে বলে, তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি কি আভিকে খুন করেছো জেদের বসে? কাশি বলে, আমি ওকে খুন করতে যাব কেন? আমি তো ওকে খুঁজে পেলে আগে ইন্টারোগেশন করতাম যে ও কেন কীর্তিকে মেরেছে। তখনই কাশি বালাকৃষ্ণাকে বলে, দুটো মার্ডার দেখে এবং তাদের ক্ষতস্থান দেখে আমার মনে হচ্ছে দুটো মার্ডার একই জনে করেছে। এছাড়া দুটো মার্ডারের পরে তাদের মুখে মাঙ্কি মাস্ক ছিল। দুটো মার্ডার কি তাহলে একজনই করলো? কিন্তু কে করলো আর কেনই বা করলো? এদিকে দেখা যায় সেই ইন্সপেক্টর সন্দেহ করছিল আভির বন্ধু ইব্রাহিমকে, কারণ সেও মিসিং। তখন সে ইব্রাহিমের বাবা মার সাথে দেখা করে। ইব্রাহিমের বাবা বলে, সেই জন্মদিনের অনুষ্ঠানের পরে থেকে আমার ছেলে আর বাসায় ফেরেনি। ইন্সপেক্টর বলে, বাসায় ফিরে ওকে অবশ্যই পুলিশ স্টেশনে আসতে বলবেন। এরপরে ইন্সপেক্টর রাজেশ চলে আসে ডিসিপির অফিসে। ডিসিপি তার এরিয়াতে হওয়া খুনের ব্যাপারগুলো নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। ইন্সপেক্টর রাজেশ বলে, আমি সেই কেসগুলো নিয়ে ইনভেস্টিগেশন করছি। ডিসিপি বলে, এই কেসগুলোর উপরে মিডিয়ার নজর রয়েছে, খবরটা চারদিকে ছড়িয়ে পড়ার আগেই তাড়াতাড়ি কেসটা সমাধান করো। এদিকে কাশি, বালাকৃষ্ণ এবং মাহাতি তারা চলে আসে আভির পোস্টমর্টম রিপোর্ট নেওয়ার জন্য হসপিটালে। আর পোস্টমর্টম রিপোর্ট দেখার পরে কাশির ধারণাই সত্যি হয়, কীর্তিকে যেভাবে মারা হয়েছে ঠিক একই রকমভাবে আভিকে মারা হয়েছে, মাথায় আঘাত করে আর মুখ ঝলসে দিয়ে। তখনই বালাকৃষ্ণা বলে, আভির একজন বন্ধু ছিল ইব্রাহিম, সেও 2 দিন ধরে নিখোঁজ, হয়তোবা ইব্রাহিম আভির ব্যাপারে কিছু জানবে। এছাড়া আমি জানতে পেরেছি এই ইব্রাহিম ড্রাগসের বিজনেস করে এবং নেশাপানিও করে। এছাড়া আমি ওদের একটা আড্ডাখানাও চিনি। সাথে সাথেই বালাকৃষ্ণা এবং কাশি তারা চলে যায় সেই আড্ডাখানায়। আর সত্যিই দেখা যায় সেখানে ইব্রাহিম এবং আরও কিছু ছেলে বসে নেশা করছিল। ইব্রাহিম এবং সেই ছেলেগুলো যখনই পুলিশকে সেখানে দেখে তারা সেখান থেকে পালাতে শুরু করে। কাশিও তাদের পিছু করতে থাকে। একটা সময় যখন তারা বুঝতে পারে যে কাশি তাদের ধরেই ফেলবে, তারা একসাথে কাশির উপরে পাথর ছুঁড়তে থাকে। সেই পাথরগুলোর আঘাতে কাশি অনেকটাই আহত হয়ে পড়ে, আর সেই ছেলেগুলো সেখান থেকে পালিয়ে যায়। সাথে সাথেই বালাকৃষ্ণ এবং মাহাতি সেখানে চলে আসে আর আহত অবস্থায় কাশিকে বাড়িতে নিয়ে আসে। কাশির বোন কাশির এই অবস্থা থেকে সেও ভেঙে পড়ে আর বলে, কীর্তি আমাদের ছেড়ে চলে গেছে, তুমিও যদি চলে যাও আমরা কি নিয়ে বাঁচব? কাশি বলে, কীর্তির খুনিকে তো আমি কোনোভাবেই ছাড়বো না। পরদিন দেখা যায় গ্রামের নির্জন একটি জায়গায় আবারও একটি ছেলের লাশ পাওয়া যায়, আর এই ছেলেটির মুখেও মাঙ্কি মাস্ক পরা ছিল। আর এই লাশটি আর কারো নয়, সেই ইব্রাহিমের। এটা দেখে পুলিশ অবাক হয়ে যায়, সাথে ইন্সপেক্টর রাজেশও। এরপরে কাশি, বালাকৃষ্ণ এবং মাহাতি তারা একসাথে বসে এই কেসটা নিয়ে আলোচনা করতে থাকে। কাশি বলতে থাকে, এতদিন পর্যন্ত আমরা যাকে যাকে সন্দেহ করেছি বা টার্গেট করেছি সেই মার্ডার হয়েছে। প্রথমে কীর্তির মার্ডারের জন্য আমি সন্দেহ করেছিলাম আভিকে,
আভিকেও খুন করা হয়েছে। এরপরে আমরা যখন ধরে নিলাম যে ইব্রাহিম আভির ব্যাপারে কিছু জানে, তখন ইব্রাহিমকেও খুন করা হলো। আর তিনজনকেও ঠিক একই রকমভাবে খুন করা হয়েছে। তার মানে এই তিনজনের খুনই একই। এছাড়া তিনজন একই কলেজে পড়ে। তাই আমার মনে হয় আমাদের গ্রামে হয়তোবা কোনো সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে। এই সাইকোপ্যাথ কলেজের স্টুডেন্টদের কেন টার্গেট করছে? আর আমার কাছে মনে হচ্ছে এর পরের টার্গেটটা হবে গীতা, কারণ গীতা তাদের ফ্রেন্ড ছিল। ইব্রাহিম, আভি এবং কীর্তি তিনজনের সাথেই গীতার সম্পর্ক ছিল। কাশিম মাহাতিকে বলে গীতার উপরে নজর রাখার জন্য। কেসটা খুবই কমপ্লিকেটেড। এছাড়া আমরা একজন সাইকোপ্যাথের সাথে ডিল করতে যাচ্ছি, যার ফলে কেসটা খুব ভালো করে ইনভেস্টিগেশন করতে হবে আর নজর রাখতে হবে। আর সেই রাতেই মাহাতি কল করে কাশিকে আর বলে এইমাত্র মাঙ্কি মাস্ক পরা একজন লোক গীতার বাড়ি থেকে বের হয়ে গেল। শুনে অবাক হয়ে যায় কাশি আর সাথে সাথে মাহাতিকে বলে তুমি লোকটার উপরে নজর রাখো, তাকে ফলো করো, আমি এখনই আসছি। কাশির কথা মতো মাহাতি সেই লোকটাকে ফলো করতে থাকে। কিছুক্ষণ পরেই সেই লোকেশনে চলে আসে কাশি এবং দুই পাশ থেকে সেই মাঙ্কি মাস্ক পরা লোকটাকে ঘিরে ফেলে আর একটা সময় তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সেই লোকটা সেখান থেকে পালিয়ে যায়। অনেক দৌড়ানোর পরেও মাহাতি এবং কাশি সেই মাঙ্কি মাস্ক পরা লোকটাকে আর ধরতে পারে না। এতে কাশি একেবারেই হতাশ হয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে সেখানে অনেকগুলো মাস্ক পরা লোক চলে আসে আর তারা অতর্কিতভাবে কাশি এবং মাহাতির উপরে হামলা করে বসে। কাশি যদিও মাহাতিকে সাইডে রেখে তাদের সাথে একাই লড়ে যেতে থাকে আর সেই লোকগুলোর সাথে ফাইট করে অনেক কষ্টে তাদের পরাস্ত করে। আর যখনই একজনের মাস্ক খুলে সে চমকে যায়, কারণ সেই লোকগুলো ছিল মিনিস্টারের লোক। মিনিস্টার তো তাকে সন্দেহই করেছিল যে তার ছেলে আভিকে কাশি মেরেছে। এজন্য সেই লোকগুলোকে পাঠিয়ে কাশিকে খুন করার চেষ্টা করে। কাশি যখন তাদের মারধর করে তারা একটা সময় মার খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কাশি ঠিক তখনই দেখতে পায় সেখানে মাঙ্কি মাস্ক পরা লোকটা এদিক দিয়ে ভুলে দৌড়ে আসছিল। আর এই সুযোগে কাশি তাকে ধরে ফেলে, থানায় নিয়ে এসে তাকে প্রচন্ড টর্চার করে আর বলে কেন তুমি কীর্তিকে মেরেছ, আভিকে কেন খুন করেছ। ঠিক তখনই সেই থানার রাইটার সেখানে চলে আসে আর কাশিকে থামায় আর বলে ওকে কেন মারছো। কাশি বলে ওই সবাইকে খুন করে বেড়াচ্ছে। সেই রাইটার বলে আরে ও তো এই গ্রামের পাগল, এছাড়া বোবাও, হয়তোবা কেউ ওকে এই মাস্কটা দিয়েছে, এই জন্য ও ঘুরে বেড়াচ্ছে, ও খুন করবে কিভাবে। এভাবেই সে কাশির হাত থেকে ছাড়িয়ে সেই লোকটাকে থানা থেকে বের করে দেয়। অন্যদিকে কাশি একেবারেই হতাশ হয়ে পড়ে। সে ভেবেছিল হয়তো কেসটা সে সমাধান করেই ফেলেছে। এদিকে একজন গ্রামবাসী বিলের ভেতরে কিছু একটা ভেসে থাকতে দেখে। তাদের সন্দেহ হয় আর সেটা তোলার পরে দেখা যায় সেখানে একটি মেয়ের লাশ ছিল আর এটা ছিল দিব্যার লাশ, যাকে মুভির প্রথমেই সেই মাঙ্কি মাস্ক পরা লোকটি উঠিয়ে নিয়ে গিয়েছিল। দিব্যার পোস্টমর্টমের পরে জানা যায় দিব্যাকেও ঠিক একই রকমভাবে খুন করা হয়েছে আর দিব্যাই ছিল ফার্স্ট মার্ডার, কারণ দিব্যাকে 15 দিন আগেই খুন করা হয়েছে। কাশি ভাবতে থাকে এই গ্রামে এগুলো কি হচ্ছে। এরপরেই সে দিব্যার বাবা মার কাছে যায়, তাদের বাড়িতে যায়। কিন্তু কাশিকে দেখার পরেই দিব্যার বাবা মা রেগে যায় আর বলে আমার মেয়ে নিখোঁজ হওয়ার পরে আমি থানায় গিয়েছিলাম আপনাদের সাহায্য চাওয়ার জন্য, কিন্তু আপনারা উল্টো কাজ করেছেন। আপনাদের অবহেলার কারণেই আমার মেয়েটার আজকে এই পরিণতি। কাশি তাদেরকে বোঝায় যে শুধু আপনার মেয়ে নয়, আমার ভাগ্নি, মিনিস্টারের ছেলে, তার বন্ধু সবাই একইভাবে মারা গেছে। আপনারা যদি সাহায্য করেন হয়তোবা আমরা কোনো লিড পেতে পারি। তখনই দিব্যার বাবা মার কাছ থেকে কাশি জানতে পারে দিব্যা কীর্তি বা গীতা কাউকেই চিনত না, এমনকি সেই কলেজেই সে পড়তো না, সে অন্য কলেজে পড়তো। এছাড়া সে ডান্স ক্লাসে যেত আর সেই ডান্স ক্লাসের ঠিকানা নিয়েই কাশি চলে যায় ডান্স ক্লাসে আর সেখানকার ম্যামের সাথে দিব্যার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। সেই ম্যামকে জিজ্ঞেস করে যে দিব্যার কোনো বয়ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড এখানে ছিল কিনা। তখন সেই ম্যাম বলে বয়ফ্রেন্ড তো দেখিনি, কিন্তু স্বপ্ন নামের একটি মেয়ে ছিল, তারা দুজনেই বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু কয়েক মাস ধরে আমি সেই স্বপ্নাকেও দেখছি না। এদিকে তখনই মাহাতি কল করে কাশিকে আর বলে গীতাকে খুঁজে পাচ্ছি না, তার ফোনটাও কানেক্ট হচ্ছে না। কাশি বলে আমি তোমাকে বলেছিলাম নজর রাখতে। মাহাতি বলে হুট করে সে মিসিং হয়ে গেল কিভাবে বুঝতে পারলাম না। কাশির সাথে সাথেই সাইবার ক্রাইম অফিসে কল করে আর একজন অফিসারকে গীতার নাম্বারটাকে ট্র্যাক করতে বলে। সেই অফিসার গীতার নাম্বারের লাস্ট লোকেশনটা কাশিকে বলে। কাশি সেখানে যায় কিন্তু আশেপাশে কিছুই ছিল না। সেই অফিসার কাশিকে ফোন করে বলে গীতার নাম্বারটা এই পর্যন্ত এসে বন্ধ হয়ে গেছে। এতে কাশি একেবারে হতাশ হয়ে পড়ে। সে হতাশ হয়ে একটা ধাবার মধ্যে বসে পড়ে। ঠিক তখনই তার নজর যায় একটা লোকের গলার দিকে, যেখানে একটা লকেটওয়ালা চেন ঝুলছিল। আর এই চেনটা দেখার পরেই কাশির মনে পড়তে থাকে যখনই দিব্যার লাশটা পানি থেকে তোলা হয়েছিল তখনই তার হাতে একটা চেন ছিল, হয়তোবা সেই চেনটা খুনির, আর সেই চেনটা ওঠানোর সময় পানিতে পড়ে গিয়েছিল। তখন কাশি অতটা খেয়াল করেনি। সাথে সাথেই কাশির মনে পড়তে সে চলে যায় সেই পুকুরের পাশে সেই চেনটা খোঁজার জন্য।
অন্যদিকে সেই মাংকি মাস্ক পরা লোকটাকে দেখা যায় দিব্যাকে অজ্ঞান করে একটা চেয়ারের সাথে বেঁধে রাখে। এদিকে কাশি ঝাঁপ দিয়ে সেই পুকুরে নেমে পড়ে আর সেই চেনটা খুঁজে বের করতে শুরু করে। আর কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে সেই চেনটা সে খুঁজেও পেয়ে যায়, কিন্তু সেই যখনই সেই চেনের লকেটটা সে খোলে সে হতবাক হয়ে যায়, কারণ সেই লকেটের ভেতরে বালাকৃষ্ণার ছবি ছিল, সেই কনস্টেবল বালাকৃষ্ণা। অন্যদিকে সেই মাস্কম্যানও তার মুখোশ খুলে দেখা যায় সেটা ছিল বালাকৃষ্ণা, যে সবসময় কাশির সাথে এই কেসে ইনভেস্টিগেশনে ছিল। অর্থাৎ বালাকৃষ্ণাই হচ্ছে সেই সিরিয়াল কিলার যে একের পর এক স্টুডেন্টদের মেরে যাচ্ছিল। কাশি এক মুহূর্ত দেরি না করে বালাকৃষ্ণের বাড়িতে চলে আসে, কিন্তু সেই বাড়িতে বালাকৃষ্ণ ছিল না। ভালো করে খুঁজতেই সে দেখতে পায় বাইরেই একটু আগে বালাকৃষ্ণ বের হয়ে যাচ্ছে আর লাইট দিয়ে সে কোথাও যাচ্ছে। কাশি তার পিছু করতে থাকে আর একটা সময় একটা নির্জন বাড়িতে চলে আসে। সেখানে লুকিয়ে সে বালাকৃষ্ণকে ফলো করতে থাকে, কিন্তু বালাকৃষ্ণা কাশিকে দেখে ফেলে। কাশি তার উপরে আক্রমণ করে বসে। কাশি আর বালাকৃষ্ণের মধ্যে ফাইট হতে শুরু করে। বালাকৃষ্ণা কাশিকে বলে, তুমি আমাকে ছেড়ে দাও, ওই মেয়েটিকে আমাকে মারতেই হবে। ঠিক তখনই পেছন থেকে অন্য একটি মেয়ে চলে আসে আর সেই মেয়েটি কাশিকে চাকু দিয়ে আঘাত করে বসে। কাশিকে বারবার আঘাত করার চেষ্টা করছিল আর উন্মাদের মতো সেই মেয়েটি হাসছিল। কাশি অনেক কষ্টে সেই মেয়েটিকে থামায়। এছাড়া সেই মেয়েটি পাগলের মতো গীতাকে খুন করার চেষ্টা করছিল। একটা সময় রেগে গিয়ে কাশি সেই মেয়েটিকে একটা চড় মেরে বসে, যার ফলে মেয়েটি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে বালাকৃষ্ণ কাশিকে রিকোয়েস্ট করে, তুমি আমাকে গীতাকে মারতে দাও, নয়তোবা এই মেয়েটি মারা যাবে। আর এই মেয়েটির নামই হচ্ছে স্বপ্না, যে বালাকৃষ্ণার মেয়ে। কাশি তখন তার কাছে জানতে চায় বালাকৃষ্ণ এমন কাজ কেন করছে। তখন বালাকৃষ্ণ যা হয়েছে সেটা বলতে শুরু করে। ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। স্বপ্না বালাকৃষ্ণার একমাত্র মা মরা মেয়ে। বালাকৃষ্ণার স্ত্রী মারা যাওয়ার পরে স্বপ্নাই ছিল বালাকৃষ্ণের পুরো পৃথিবী। সে তাকে অনেক ভালোবাসত আর স্বপ্নাও তার বাবাকে অনেক ভালোবাসত। এছাড়া স্বপ্না নিজের সৌন্দর্য নিয়ে অনেক সতর্ক ছিল। সে অনেক বেশি রূপচর্চা করত আর এটা তার খুবই ভালো লাগত। অন্যদিকে কলেজে স্বপ্না এবং আভি একে অপরকে ভালোবাসত। এভাবেই তাদের দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন স্বপ্না ভালোবেসে তার বাবাকে সেই চেনটা গিফট করে, যেটার লকেটের ভেতরে স্বর্ণা এবং বালাকৃষ্ণার ছবি ছিল। আর এর কিছুদিন পরেই সেই স্বপ্না ডান্স ক্লাসেও ভর্তি হয়। স্বপ্নার সেই ডান্স ক্লাসে দিব্যার সাথে পরিচয় হয়। তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। একটা সময় সেই ডান্স ক্লাসের ফি দেওয়ার জন্য দিব্যার কাছে টাকা ছিল না। স্বপ্না তার বাবার কাছ থেকে টাকা এনে সে দিব্যাকে দিয়েছিল, কারণ স্বপ্না দিব্যাকে নিজের বোনের মতো দেখত। তারা দুজনে সবসময় একই সাথে থাকত। কিন্তু একদিন সকালবেলাতে হঠাৎ করে যখন স্বপ্নের ঘুম ভাঙে, সে আয়নাতে দেখতে পায় তার মুখে ছোট্ট একটা স্পট উঠেছে, যেটা দেখতে অনেকটা কালো তিলের মতো। এতে অনেক চিন্তিত হয়ে পড়ে স্বপ্না। সে চিৎকার করে তার বাবাকে ডাকে আর সেটা দেখায়। তার বাবা বলে, তুমি এত টেনশন কেন করছো? হয়তো এটা ছোটখাটো কোনো পিম্পল বা অন্য কিছু। আমরা কালকেই ডক্টরের কাছে যাব, আজকে আমার অফিস আছে। স্বপ্নও রাজি হয়ে যায়, কিন্তু পরের দিন দেখা যায় সেই কালো দাগটা আরও একটু বড় হয়ে গেছে। ডক্টর কিছু পরীক্ষা করে এবং সেই রিপোর্ট দেখার পরে বলে, এটা একটা বিরল রোগ, যেখানে এই কালো দাগটা ধীরে ধীরে বড় হতে থাকবে, পুরো মুখ জুড়ে ছড়িয়ে পড়বে। সেই ডক্টর বলে, এটা একটা রেয়ার ইনফেকশনের মতো। মেডিসিনের মাধ্যমে এটা আমরা প্রথমে কমিয়ে আনার চেষ্টা করব, আর এরপরেই ভেতর থেকে এটাকে সারিয়ে তোলার চেষ্টা করব। আর এভাবেই স্বপ্না ওষুধ খেতে থাকে। কয়েকদিন পরেই স্বপ্না কলেজে আসতে শুরু করে, কিন্তু তার মুখটা ঢেকে। আর কলেজে আসার পরেই দেখা যায় তার কলেজে সেই চারজন বেস্ট ফ্রেন্ড ছিল, কীর্তি, গীতা, আভি এবং ইব্রাহিম। কীর্তি আর গীতা যখনই স্বপ্নের মুখের এই অবস্থা দেখে, তারা একটু ঘৃণা করতে থাকে, তারা একটু দূরে সরে যেতে থাকে। কিন্তু স্বপ্না বলে, এটা ট্রিটমেন্ট চলছে, খুব দ্রুতই এটা সেরে যাবে। তারা সবাই প্রথমে এটা মেনে নেয়, কিন্তু সেই ওষুধে কোনো কাজ হচ্ছিল না। ইনফেকশনটা সারা মুখে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল। আর যখনই তারা জানতে পারে এটা একটা ইনফেকশনের মতো, তখনই তারা আরো ভয় পেতে শুরু করে। তারা স্বপ্নের কাছ থেকে দূরে সরে যায়। তারা তাকে অ্যাভয়েড করতে থাকে। ডান্স ক্লাসের দিব্যাও তাকে এড়িয়ে চলে। অন্যদিকে আভি একেবারেই তার সাথে ব্রেকআপ করে দেয়। সে কীর্তির পেছনে লাইন মারতে থাকে। আভি তো স্বপ্নাকে মুখের উপরে বলেই দেয়, যখনই আমি তোমার এই মুখটা দেখি আমার তো ঘৃণা চলে আসে, বমি চলে আসে। কথাটা শুনে ভেতর থেকে ভেঙে চুরে চুরমার হয়ে যায় স্বপ্না, কারণ সে তাকে অনেক ভালোবাসতো আর তার ভালোবাসার মানুষটাই তাকে এরকমটা বলল। স্বপ্না যখন দেখতে পায় ধীরে ধীরে তার কাছের মানুষগুলো তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, ভেতর থেকে সে একেবারেই ভেঙে যায়। একে তো স্বপ্না নিজের সৌন্দর্যকে অনেক বেশি ভালোবাসতো, অন্যদিকে সে আভিকেও ভালোবাসতো আর তার বেস্ট ফ্রেন্ডদেরও সে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু তার এই পরিস্থিতিতে সে কাউকে পাশে পায়নি। সবকিছু মিলিয়ে স্বপ্না ডিপ্রেশনে চলে যায়।
এদিকে বালাকৃষ্ণও হতাশ হয়ে পড়ে তার একমাত্র মেয়ের এই অবস্থা দেখে। স্বপ্না নিজেকে রুমের ভিতরে আটকে ফেলে, খাবার খাওয়া, পানি খাওয়া সবকিছু বন্ধ করে দেয়। এমনকি সে একবার সুইসাইডও করার চেষ্টা করে, কিন্তু বালাকৃষ্ণের সঠিক সময় এসে নিজের মেয়েকে বাঁচিয়ে নেয়। স্বপ্নাকে বোঝায় বালাকৃষ্ণা। সে বলে, ডক্টর বলেছে তোমাকে খাবার খেয়ে সুস্থ থাকতে হবে, খাবার না খেলে তুমি দুর্বল হয়ে যাবে, মারা যাবে, আর তুমি মারা যাবার আগে আমার যেন মৃত্যু হয়। স্বপ্না বলে, বাবা আমরা কেন মরবো? মরবে তো তারা যারা আমার এই পরিস্থিতির জন্য দায়ী। ওরা চাইলেই পারতো আমার পাশে থাকতে, কিন্তু ওরা আমাকে এভাবে একা ফেলে যাবে আমি কল্পনাও করতে পারিনি। ওদেরকে মরতে হবে। বালাকৃষ্ণ অবাক হয়ে যায় আর বলে, ওদেরকে কেন মরতে হবে? ওরা কি এমন করেছে? স্বপ্না তখন আরো পাগলের মতো হয়ে যায় আর বলে, হ্যাঁ, ওদের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি কেন জন্মালাম? এই জন্য সে নিজের গলায় ছুরি ধরে আত্মহত্যার চেষ্টা করে। বালাকৃষ্ণ নিজের মেয়েকে থামায় আর অবশেষে তাকে শান্ত করার জন্য বলে, হ্যাঁ, আমরা ওদেরকে মেরে ফেলবো। স্বপ্না বলে, যতদিন না পর্যন্ত আমি ওদের একজনকে মারতে পারবো ততদিন পর্যন্ত আমি কোনো খাবারই খাবো না। বালাকৃষ্ণের সাথে সাথেই সে দিব্যাকে ফলো করতে থাকে। রাতের বেলা সে দিব্যাকে ফলো করে তার মাথায় আঘাত করে অজ্ঞান করে তাকে উঠিয়ে নিয়ে আসে। এটা দেখে স্বপ্না প্রচণ্ড খুশি হয়ে যায়। সে দিব্যাকে বলে, ফ্রেন্ডশিপের মানে কি জানো তো? সবসময় পাশে থাকা। তুমি যখন বিপদে পড়েছিলে আমি তোমার পাশে ছিলাম, টাকা দিয়ে তোমাকে সাহায্যও করেছি, কিন্তু আমি যখন বিপদে পড়েছি তুমি আমার পাশে থাকতে পারতে। শুধু আমি তো তোমার কাছে টাকা পয়সা চাইনি, শুধু একটু সাপোর্ট চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কাছ থেকে মুখ সরিয়ে নিয়েছিলে। দিব্যা কাঁদতে থাকে আর তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু স্বপ্না গরম রড দিয়ে তার মুখটায় ঝলসে দেয় তার মতো করে, আর এরপরে গলা কেটে তাকে মেরে ফেলে। এরপরে একটা সময় হাসতে থাকে আর খাবার খেতে থাকে। বালাকৃষ্ণ খুশি হয়ে যায়, কিন্তু সে বুঝতেই পারেনি তার মেয়ে এখন বিকারগ্রস্ত হয়ে গেছে, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। আর এরপরেই একে একে স্বপ্নার সে বিপদের সময় যারা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, স্বপ্না তাদেরকে একই রকমভাবে খুন করেছে। আর সে ধীরে ধীরে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে। ঘটনা বর্তমানে চলে আসে। স্বপ্নার জ্ঞান ফিরে। স্বপ্না পেছন থেকেই কাশিকে ছুরি ঢুকিয়ে মেরে ফেলতে চায়, কিন্তু ভুলবশত কাশি সরে যাওয়াতে সেই ছুরিটা বালাকৃষ্ণের পেটে ঢুকে যায়। বালাকৃষ্ণের সাথে সাথেই সেখানে মারা যায়। সিন কাট হয়ে যায়। কয়েকদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে স্বপ্নাকে একটি মেন্টাল হসপিটালে রাখা হয়েছে। কিন্তু এখানে আসার পর থেকে স্বপ্না কোনোভাবেই খাবার খাচ্ছিল না। সেই হসপিটালের ওয়ার্ডেন কাশিকে কল করে। কাশি বলে ঠিক আছে, সে আসছে। কাশি সেখানে যাওয়ার পরে দেখতে পারে সেই ওয়ার্ডেনের লাশ সেখানে পড়ে রয়েছে। অন্যদিকে স্বপ্না শান্তিতে ভাত খাচ্ছে। কাশি বুঝতে পারে এই কাজটা স্বপ্নাই করেছে। স্বপ্নার আসলে অভ্যাস হয়ে গিয়েছিল মানুষ মারার পরে খাবার খাওয়া, আর এই জন্যই মেন্টাল হসপিটালে আসার পরে কাউকে মারতে না পেরে সে খাবারও খায়নি। আর অবশেষে এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আসলে মানুষ পরিবারকে নিয়ে বাঁচে, বন্ধুবান্ধবদের নিয়েই বাঁচে। যখন সে বিপদে পড়ে, সেই বিপদে যদি সে তার পরিবার, কাছের মানুষজন, বন্ধুবান্ধবকে পাশে না পায়, সে ভেতর থেকে এমনিতেই ভেঙে পড়ে। আর স্বপ্নার ক্ষেত্রেও সেটাই হয়েছে। স্বপ্নার যে যা পছন্দ ছিল সে সবকিছু সে হারিয়ে ফেলেছে, আর সবকিছু হারিয়ে ডিপ্রেশনে যেয়ে একটা সময় সে সাইকোতে পরিণত হয়েছে। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।